আউটসোর্সিং প্রথা বিলুপ্তির জন্য আমি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাকে আমি করজোরে মিনতি করছি যে আউটসোর্সিং প্রথাটা বিলুপ্তি করে তাদেরকে জাতীয়করণ বা আত্মীয়করণের মাধ্যমে নিয়ে আসার জন্য। আসসালামু আলাইকুম। আমি এখন কথা বলছি 17 থেকে 20 গ্রেড সরকারি কর্মচারী সমিতির সভাপতি রফিকুল আলম সাহেবের সাথে। রফিক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, আমি ভালো আছি। প্রেস ক্লাবে দাবি আদায়ের জন্য একটা কর্মসূচি নিয়েছিলেন, সেটা আপনারা বন্ধ করলেন কেন? এ বিষয়ে কি কিছু বলবেন? অবশ্যই, আপনারা জেনে অত্যন্ত ব্যথিত হবেন। আমরা কিছুদিন আগে দাবি আদায়ের জন্য প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেছিলাম। সাংবাদিক সম্মেলন করার পরেই আনসার নামের দুর্বৃত্তায়নরা দাবি আদায় করতে গিয়ে সচিবালয় ঘেরাও করে তারা যে উগ্র মনোভাব দেখিয়ে মানুষ কর্মচারীদেরকে এবং ছাত্রদেরকে যে খেপিয়ে তুলেছেন, এই অবস্থা থেকে নিরসনের জন্য, উত্তরণের জন্য আমরা ভাবছি যে একটা বিকল্প কিছু ব্যবস্থা করা যায় কিনা। এই দিক বিবেচনা করে আমরা আপাতত সচিবালয়ের কর্মচারীদের যে দাবি, মৌলিক দাবি, এই দাবিগুলোকে আমরা, আমাদের যে কর্মচারীর যে মৌলিক দাবি, এই দাবিগুলোকে আমরা স্থগিত করেছি। ধন্যবাদ। আরেকটা বিষয় জানতে চাই, আপনারা কি মনে করেন তাতে কর্মচারীদের ক্ষতিগ্রস্ত হবে কিনা? আমরা তো মনে করি না, কারণ কর্মচারীরা তো প্রজাতন্ত্রেরই কর্মচারী, এই সরকারেরই কর্মচারী। সরকারি কর্মচারীরা ক্ষতিগ্রস্ত হবে কেন? বিগত সরকার একটা জালিমবাজ সরকার ছিল, একটা স্বৈরাচারী সরকার ছিল, একটা অগণতান্ত্রিক সরকার ছিল। এটা মানুষের মৌলিক অধিকারের উপরে পাথর চাপা হয়ে বসেছিল। কোনো কথা বলতে দেওয়া হয় না, মানুষের অধিকার আদায়ের জন্য, মানুষের অধিকারের কথাগুলো বলার জন্য তাদেরকে দেওয়া হয় নাই। সেই জন্য আমাদের যে দাবি, সেই দাবির জন্য আমরা তখনকার সময় থেকেই আমরা বিভিন্ন সময়ে, আপনি জেনে থাকবেন যে সংগ্রাম করেছি, লড়াই করেছি, সেমিনার করেছি, সিম্পোজিয়াম করেছি, সাংবাদিক সম্মেলন করেছি। প্রেস ক্লাবে আপনার নেতৃত্বে আপনি দেখেছেন যে আপনি মানববন্ধনে ছিলেন, মানববন্ধন করেছি। কিন্তু আমাদের দাবিগুলো সরকার কোনো অবস্থাতেই কর্ণকহরে পৌঁছে নাই। এবং যে আমরা যে প্রজাতন্ত্রের কর্মচারী, এই প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমাদেরকে কোনো মূল্যায়ন করে নাই। এখন একটা বিষয় আমি দেখেছি, আপনারা দীর্ঘদিন আন্দোলন করেছেন, ব্যাপক আন্দোলন করছেন সকলে সম্মিলিতভাবে। সেইখানে আপনার 15 বছর 17 বছরও প্রতিফলন ঘটে নাই। এই যে নতুন সরকার এসেছে, অনেকেই তাদের দাবি দেওয়া নিয়ে তাদের কাছে স্মারকলিপি দিয়েছে, আন্দোলন করেছে এবং আশ্বাস নিয়ে ফিরে গেছে। এখন আপনাদের ক্ষেত্রে কি হবে সেটা বলেন। ধন্যবাদ সঞ্চালক, অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন। দেখেন, বাংলাদেশে আজকে যে একটা সুন্দর নয়া সরকার বাংলাদেশে আবর্তিত হয়েছে, এটা মানুষের মৌলিক অধিকারগুলো অবশ্যই প্রতিষ্ঠা করবে। কারণ এর সাথে তরুণ সমাজ, ছাত্র সমাজের অভিভাবক, জেলে, কামার কুমার, শ্রমিক, কৃষক থেকে শুরু করে পেশাজীবী, শিক্ষক, বুদ্ধিজীবী, এমনকি বাংলাদেশের এমন কোনো লোক নেই যে এই সরকার আসার ক্ষেত্রে তাদের কন্ট্রিবিউশন নাই। অবশ্যই আমাদের যে মৌলিক দাবিগুলো, এই মৌলিক দাবিগুলো অবশ্যই আমরা আশা করি যে এই সরকারের নেতৃত্বে আমরা যে সাহস দেখিয়েছি, আমরা যে আমাদের যে মনোবল, অবশ্যই ওনারা অত্যন্ত চমৎকারভাবে উপলব্ধি করে আমাদের হৃদয়ের কথাগুলো, আমাদের মৌলিক কথাগুলো, আমাদের মনের কথাগুলো উনি অবশ্যই উপলব্ধি করবেন এবং আমাদের দাবিগুলো মেনে নেবেন। ঠিক আছে। আরেকটি বিষয়, আপনাদের
দাবি তো সর্বমোট 7 দফা। আপনি কি মনে করেন প্রধান উপদেষ্টা এগুলো মেনে নিবে, বা মেনে না নিলে আপনারা কি করবেন? দেখুন, আমাদের কর্মচারী অঙ্গনে প্রায় দীর্ঘ 17টি বছর 7টা দফা নিয়ে আমরা আন্দোলন করছি। এর মধ্যে 1 নম্বর দফা হলো যে আমাদের বেতন বৈষম্যগুলোকে কমিয়ে আনা। কেউ পাবে 78,000 টাকা, আর কেউ পাবে 8,200 টাকা। এটা কি হয় আপনি বলেন? না। এই যে একটা অবস্থা, এই যে একটা প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের বেতনের যে বৈষম্য, এই বৈষম্যগুলোকে কমিয়ে এনে আমরা সরকারকে, এই বর্তমান সরকারকে বলেছি, আমাদের যে মাননীয় প্রধান উপদেষ্টা ওনার কর্ণকহরে আমরা পৌঁছিয়ে দিতে চাই যে এটাকে কমিয়ে এনে দাফে নিয়ে আসলে হয়তো আমাদের বেতন বৈষম্যগুলো কমে আসবে এবং আমাদের যে মৌলিক দাবিগুলো এগুলো পূরণ হবে। দেখুন, আমরা 7 দফা দিয়েছি, 7 দফার একটা দফাও আমরা মানে অতিরিক্ত লাইন হিসাবে আমরা ব্যবহার করিনি। 7 দফার মধ্যে প্রত্যেকটা দফাই আমাদের মৌলিক দফা। এই দফাগুলো থেকে আমরা বিচ্যুতি হতে চাই না। অবশ্যই প্রত্যেকটা দফা আমাদের মাননীয় যে প্রধান উপদেষ্টা এটা অবশ্যই বিবেচনা করবেন এবং এটা আমলে নেবেন। এটা আমার দাবি আর কি, এটা আমার মানে ব্যক্তিগত অভিমত এবং সরকারি কর্মচারীদের অভিমত। আশা করি অবশ্যই প্রধান উপদেষ্টা অত্যন্ত বুদ্ধিমান এবং সারা বাংলাদেশের একটা আইকন, সারা পৃথিবীর একটা আইকন। আমি বলবো যে ওনার মতো বুদ্ধিমান, সাহসী এবং দক্ষ এবং একজন বিচক্ষণ ব্যক্তির মাধ্যমে উনি আমাদের যে মৌলিক 7 দফা, এই 7 দফাগুলো অবশ্যই উনি দেখবেন, এটা আমাদের প্রত্যাশা। একটা বিষয়, এই কয়েকদিনে জাতীয় প্রেস ক্লাবে বিভিন্ন স্থানে অসংখ্য ছোট ছোট সংগঠন, বড় বড় সংগঠন দাবি আদায়ের জন্য মাঠে নেমেছে। আপনারা কেন নামলেন না? আপনি এটা ঠিক বলেন নাই। আমরা দেখেন, আমরা প্রেস ক্লাবে কয়েকদিনের ভিতরেই সাংবাদিক সম্মেলন করেছি। আমরা 30 তারিখ সংবাদ সম্মেলন করে, আমরা কয়েকদিন আগে সংবাদ সম্মেলন করে 30 তারিখ আমাদের মহাসমাবেশের আমরা ডাক দিয়েছিলাম। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা সরকারকে জানান দিয়েছি। অলরেডি আমাদের 17 থেকে 20তম গ্রেড সরকারি কর্মচারীরা যারা আছেন তারা 33টা জেলা থেকে বিভিন্নভাবে 20 থেকে 25 জন একত্রিত হয়ে বিভিন্ন বাসে আর বিভিন্ন লঞ্চে আসার জন্য মানে প্রস্তুতি নিচ্ছিলেন। এই অবস্থায় বন্যার্তদের কথা চিন্তা ভাবনা করে এবং মানে যে আনসারদের যে একটা মানে অনৈতিক কর্মসূচির কথা বিবেচনা করে আমরা এই দাবিটা স্থগিত করেছি। ধরেন আপনাদের দাবি আদায় হলো না, তাতে আপনারা সংগঠনের কি ভূমিকা থাকবে? প্রিয় সাংবাদিক ভাই, মানুষের মৌলিক চাহিদার কোনো শেষ নেই। মানুষের যে মৌলিক অধিকার, এই অধিকারগুলো কেউই কোনো অবস্থাতেই কোনো মানুষ, যারা মানুষ, তারা কখনোই খর্ব করতে চায় না। কারণ মানুষের বুদ্ধিমত্তা, প্রজ্ঞা, মানুষের মেধা দিয়ে মানুষ প্রত্যেকটা দাবিকে বিশ্লেষণ করে। আজকে আমার ক্ষুধার জ্বালা, আমার যে ক্ষুধা, এই ক্ষুধা নিবারণের জন্য আমি আমার মায়ের কাছে, আমার বাবার কাছে বা আমার অভিভাবকের কাছে আমি চাইতেই পারি। এটা দিবেন না কেন? কারণ আমাদের যে বেতন, আমাদের এই বেতন দিয়ে 10 দিনও চলে না। আপনি প্রত্যেকটা কর্মচারী যারা 17 থেকে 20তম গ্রেডে অবস্থান করছে তাদের দেখবেন তারা ঋণে জর্জরিত। তারা আজকে মানে ভালো একটা কিছু খাইতে পারে না, তারা বছরে একবার মাংস খাইতে পারে না, তারা শাকসবজি দিয়ে খায়, তারা ভালো একটা কাপড় পরতে পারে না। আপনারা বিভিন্ন অফিসে গিয়ে দেখেন তাদের ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ তারা মেটাতে পারছে না, তাদের মা বাবাকে কিছুই দিতে পারতেছে না। এই অবস্থায় আমাদের যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সারা বাংলাদেশে নয় সারা পৃথিবীতে যার খ্যাতি, উনি অবশ্যই এটা বিবেচনা করবেন। আমি এটা বলবো না যে আমাদের দাবিগুলো মেনে নেবেন না, এটা অযৌক্তিক প্রশ্ন করলেন। কারণ হলো এই প্রশ্নের সাথে আমি ঐক্যমত পোষণ করছি না। কারণ দাবি তো দাবি কেন মেনে নেবেন না? আমাদের দাবিগুলো যদি অপরিকল্পিত হতো,
আমাদের দাবিগুলো যদি বিশৃঙ্খল হতো, আমাদের দাবিগুলো যদি মৌলিক না হয়ে আমাদের যেমন আমরা উৎসাহ ভাতা, আমরা আমাদের মানে এই যে আরও টিপটপ ভাতা, এইসব ভাতা, এগুলোর জন্য যদি আমরা দাবি করতাম তাইলে আমরা এটা অযৌক্তিক হতো। কিন্তু আপনি জেনে দেখবেন যে আমাদের মানে কর্মচারীদের 10 দিনও চলে না, আমরা যে বেতন পাই এই বেতন দিয়ে 10 দিনও চলে না। আমাদের ছেলে মেয়ে, সংসার, ভাই বোন, আত্মীয় স্বজন, তাদের কাছে আমরা মুখ দেখাতে পারি না। আমরা আজকে দেখেন আমি কিশোরগঞ্জ আমার বাড়ি, আমি কিশোরগঞ্জ যেতে পারি না, কারণ কিশোরগঞ্জ আইতে গেলে কমপক্ষে 1000 টাকার দরকার। আমার মা বাবাকে, বৃদ্ধ মা বাবাকে আমি দেখতে পারি না। কারণ এই অবস্থা থেকে উত্তরণের জন্য মুক্তি চাই আমি সরাসরি আমি বারবার মানে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমি মানে আমার যে মৌলিক দাবিগুলো, এই দাবিগুলো তুলে ধরছি। অবশ্যই আপনি একজন ভালো সাংবাদিক, আপনি ভালো সাংবাদিকতা করেন, আপনার এই সাংবাদিকতার মাধ্যমে অবশ্যই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমার এই যে দাবিগুলো, এই দাবিগুলো অবশ্যই পৌঁছিয়ে দেবেন, এটা আমার প্রত্যাশা। আমিও চাই আপনাদের এই দাবিগুলো পূর্ণ হোক, কারণ অতীতে আমরা দেখেছি একাধিক সংগঠন 17 বছর আন্দোলন করেও কিছু আদায় করতে পারে নাই। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলবো, এই যে পূর্বের সরকার দ্বিগুণ বেতন করার পরেও আপনারা বৈষম্যের শিকার হয়েছেন, এই বিষয়টা আপনারা উপদেষ্টাদেরকে লিখিতভাবে সুন্দরভাবে বুঝাবেন, এটা আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে বললাম। আরেকটা বিষয় হলো, প্রধান উপদেষ্টা দাবি আদায়ের ক্ষেত্রে লিখিতভাবে উপস্থাপন করতে বলেছে, তাতে কি আপনারা একমত? অবশ্যই একমত। অবশ্যই আপনি একটি সুন্দর প্রশ্ন করেছেন জনাব সাংবাদিক সাহেব, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে যে কোনো কিছু চাইতে গেলে একটা নিয়মতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে চাইতে হয়। আমি বারংবারই আমার যখন পূর্বে সরকার ছিল, আমি সরকার প্রধানের সাথে আমি প্রধানকে আমি আহ্বান করেছিলাম যে আমাদের যে দাবিগুলো, এই দাবিগুলো আমরা আলোচনার মাধ্যমে বসতে চাই। আমরা মানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েও আমাদের দাবিগুলো 5 দফা দাবি, 7 দফা দাবিগুলো আমরা দিয়েছিলাম, লিখিতভাবে উপস্থাপন করেছিলাম, কিন্তু তার কোনো প্রতিকার মেলেনি। আমরা আশা করছি এই যুগের সন্ধিক্ষণে, এই সময়কালের সন্ধিক্ষণে বাংলাদেশের যে অভূতপূর্ব এক মহানায়কের মানে দায়িত্ব পড়েছে, সারা বিশ্ব জুড়ে যে ইনি সমাদৃত জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, অবশ্যই উনি আমাদের যে মৌলিক দাবিগুলো, এই দাবিগুলো মানে মেনে নেবেন, তাতে কোনো সন্দেহ নেই। আমি এটা আশা করছি এবং উনি আমাদেরকে মূল্যায়ন করবেন। আর শুধু এটুকু নয়, আপনি দেখেন মানে ডক্টর ইউনূস সহ এখানে যারা মানে উপদেষ্টাতে আছেন, আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাতে আছেন, তারা অত্যন্ত বুদ্ধিমত্তা এবং চৌকস নেতৃত্বের অধিকারী। মানে তারা মানে অত্যন্ত বিবেকবান এবং অত্যন্ত বুদ্ধিমান। তারা মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেছেন, কেউ মানে সেনাবাহিনীতে কাজ করেছেন, আমাদের ভূমির যে দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার মেজর জেনারেল শাখাওয়াত হোসেন, উনি অত্যন্ত চমৎকার একজন মানুষ। অবশ্যই আমাদের যে মৌলিক দাবিগুলো, এই দাবিগুলো প্রত্যেকটা উপদেষ্টা, আজকে দেখেন যে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের যে বেলার নির্বাহী পরিচালক, উনিও অত্যন্ত চমৎকার একজন বুদ্ধিমত্তার মানুষ। আজকে প্রত্যেকটা উপদেষ্টাই মানে অত্যন্ত সুন্দর এবং চমৎকার এবং অত্যন্ত মেধাবী, এবং তারা অত্যন্ত সাহসিকতার সাথে তারা এই বিষয়গুলোকে বিবেচনা করে এবং মানে বুঝে এবং মানে। সেই দৃষ্টিকোণ থেকে আমি আশা করব, যখন প্রধান উপদেষ্টা একটা কিছু সরকারি কর্মচারীর জন্য একটা কিছু করতে যাবেন, অবশ্যই সকল উপদেষ্টাদের সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই উনি এটা বিবেচনা করবেন। আমার মনে হয় প্রত্যেকটা উপদেষ্টা একমত থাকবেন। সেক্ষেত্রে কোনো মানে সমস্যা থাকার কথা নয়, এবং আমার মনে হয় কোনো সমস্যা থাকবে না। যাই হোক, আমি যেটা বুঝলাম, উপদেষ্টারা আপনাদের আস্থাভাজন, আপনারা তাদের উপর পরিপূর্ণ আস্থাশীল আপনাদের দাবি আদায়ের ক্ষেত্রে। রফিক ভাই, আপনার কাছে আরেকটা প্রশ্ন, প্রধান উপদেষ্টা বা অন্যান্য যে সকল উপদেষ্টারা আছে, সেক্ষেত্রে সরকারি কর্মচারীরা তাদেরকে কি মূল্যায়ন করছে? ইতিমধ্যে আপনাকে এই কথাগুলো বলেছি যে মানে প্রত্যেকটা উপদেষ্টা অত্যন্ত সুশৃঙ্খল, চমৎকার এবং অত্যন্ত মানবিক
এবং সৎ চরিত্রের অধিকারী এবং ভালো একজন তারা অনেক ভালো মানুষ। অবশ্যই সরকারি কর্মচারীদের প্রজাতন্ত্র কর্মচারী দেখুন, মানে প্রত্যেকটা কর্ম সম্পাদনের ক্ষেত্রে সরকারি কর্মচারীদের কর্ম সম্পাদনের ক্ষেত্রে সরকারি কর্মচারীদের মানে ছাড়া কোনো অবস্থাতেই সুন্দরভাবে দেশ পরিচালনা করা সম্ভব নয়। সেক্ষেত্রে সরকারি কর্মচারীরা আমরা সবসময় মানে সব সময় আমরা আমাদের দায়িত্ব নিয়ে আমাদের দায়িত্বে এবং কর্তব্যের ক্ষেত্রে কখনোই কোনো দিন অবহেলা করিনি এবং আমরা অবহেলা করতে চেষ্টা করিনি। কপিতয় কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের দ্বারা আমরা আজকে নিষ্পেষিত। দেখেন মানে যারা দুর্নীতি করেছে আজকে তারা দেশে নেই, তারা দেশ ছাড়া। আমরা দুর্নীতি করে বড়লোক হতে চাই না। আমরা চাই দেশে একটা সুন্দর সুশৃঙ্খল এবং আধুনিক নয়া একটা বাংলাদেশ হবে, যে বাংলাদেশে ঘুষ প্রথা থাকবে না, অন্যায় থাকবে না, চুরি থাকবে না, ছিনতাই থাকবে না, ডাকাতি থাকবে না, রাহাজানি থাকবে না, এবং এইসব থেকে মুক্ত হয়ে বাংলাদেশ একটা সুন্দর প্রেক্ষাপটে একটা নতুন আঙ্গিকে দেশ পরিচালনা হবে। সেই রকম একটা বাংলাদেশের আজকের যে তরুণ সমাজ, এই তরুণ সমাজ স্বপ্ন দেখে। এক কথায় আপনার কাছে জানতে চাই, আপনারা কি আশাহত তাদের প্রতি? অবশ্যই না, অবশ্যই। কেন আশাহত হব? হ্যাঁ, প্রশ্নই আসে না। আমরা আশাহত না, আমরা অত্যন্ত আশাবাদী। আমরা অত্যন্ত আশাবাদী এই জন্যই যে বর্তমান প্রেক্ষাপটে যে তত্ত্বাবধায়ক সরকার বলুন আর যে সরকারই বলুন, ওনারা অত্যন্ত মেধাবী এবং সৎ এবং সাহসী। তারা মানে পদক্ষেপ নিতে জানে, এবং আমরা আশা করছি সরকারি কর্মচারীদের যে দাবি দেওয়া ন্যায্য অধিকার, এটা অবশ্যই বাস্তবায়ন হবে। দেশের নিম্ন কর্মচারীদের ক্ষেত্রে সরকারি কর্মচারীদের ভূমিকা কি, এবং আউটসোর্সিংয়ে যারা কর্মরত আছে তাদের মতামত নিয়ে কি আপনি কিছু বলবেন? অবশ্যই। দেখুন, যে নিম্ন আয়ের কর্মচারী আমরা যারা 17 থেকে 20তম গ্রেডে চাকরি করি, তারাই তো আমরা নিম্ন শ্রেণীর কর্মচারী। আমাদের বেসিক হলো 8,200 টাকা, আর যারা উপরস্থ তাদের বেতন হলো 78,000 টাকা। তাইলে সরকার একটা প্রজ্ঞাপনের মাধ্যমে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণী করেছিলেন। এই চারটা দাপে নিয়েছিলেন। এই 4টা দাপকে ওনারা বাড়িয়ে 20টা দাপ করেছেন। 20টা দাপ করে ওনারা বেতন বৈষম্যগুলো তৈরি করেছিলেন। সেই অবস্থা থেকে যদি আমরা 4 ক্লাসেরও হয়ে থাকি বা সাবেক চতুর্থ শ্রেণীর হয়ে থাকি, তাইলে 78,000 4 ভাগের 1 ভাগ কত? আপনাকে প্রশ্ন করি। কমপক্ষে 20,000 টাকা আমাদের বেতন, মানে আমাদের যে মানে মূল বেসিকটা কমপক্ষে 20,000 টাকা উচিত। কারণ তারা যে বাজার থেকে বাজার করে, তারা যে মানে চাউল খায়, তারা যে মানে এই সবজি খায়, তারা যে মাছ খায়, সেই মাছ আমরাও খাই, সেই সবজি আমরাও খাই, সেই সকল কিছু আমরাও খাই, একই বাজার থেকে আমরা বাজার করি। সুতরাং আমাদের বেতন হবে 78,000 টাকা, কারো বেতন হবে 78,000 টাকা, আর কারো বেতন হবে 8,200 টাকা। এটা কি মেনে নেওয়া যায়? আপনি বলেন। এই পাথর চাপা সরকার, এই স্বৈরতান্ত্রিক সরকার বাংলাদেশ 17 থেকে 20তম গ্রেডকে মুছে ফেলার ষড়যন্ত্র করেছিল। বাংলাদেশ 17 থেকে 20তম গ্রেডকে আউটসোর্সিং প্রথায় নিয়ে যাওয়ার যে একটা পায়তারা, এই পায়তারা অলরেডি তারা শুরু করে দিয়েছিল যে বাংলাদেশে চতুর্থ শ্রেণী কর্মচারী নামে কিছু থাকবে না। এই সরকার আজকে বিদায় হয়েছে। তাদের যে নৈতিক অবক্ষয়, এই অবক্ষয়ের জবাব সারা বাংলাদেশের ছাত্র সমাজ, বুদ্ধিজীবী, কর্মজীবী, এরপরে অভিভাবকবৃন্দ সহ কামার কুমার, জেলে শ্রমিক সকল নেতারা আজকে বুদ্ধিজীবী, পেশাজীবী, শিক্ষক যারা আছে সবাই মিলে দিয়েছে। সুতরাং এই পাথর চাপা সরকার থেকে মুক্তির লক্ষ্যে আজকে যে আমরা যে নতুন একটা উদ্দীপনা নিয়ে যে আমরা কাজ করছি, এই বাংলাদেশ 17 থেকে 20তম গ্রেড সরকারি কর্মচারীরা আজকে আমরা অত্যন্ত আবেগপ্লুত এবং আমরা অত্যন্ত আশাপ্রদ আর নট আশাহত। আমরা এই আশার মাধ্যমে আমরা প্রজ্বলিত হয়ে আমরা এই আশা থেকে আশা থেকে মানে আমরা এই আশার মাধ্যমে বাস্তবায়নের জন্য আমরা
সরকারের কাছে করজোড়ে মিনতি করছি। আর আপনি আরেকটা প্রশ্ন করেছেন এর সাথে, দেখুন যে আউটসোর্সিং প্রথা, আউটসোর্সিং বলতে কোনো কিছু নাই। আউটসোর্সিং থাকবে কেন এদেশে? এদেশ আজকে মানে লাখো লাখো মানুষের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা। এদেশ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা। এদেশে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আজকে এদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতাকে বুলুণ্ঠিত করার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র বিগত সরকার নিয়েছিল। এই ষড়যন্ত্র থেকে মুক্তি হওয়ার জন্য আমরা নিম্ন আয়ের কর্মচারী হই। আমাদের যে মানে যে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমাদেরকে স্বীকৃতি দেওয়া হোক। আউটসোর্সিং প্রথা যারা আছে তাদের সবাইকে জাতীয়করণের মাধ্যমে নিয়ে এসে আজকে আমাদেরকে মানে এই আউটসোর্সিং প্রথা থেকে বিলুপ্তি করার জন্য আমি সুপারিশ করছি। এবং আমি বিগত মানে আউটসোর্সিং প্রথার যে সম্মেলন, এই সম্মেলনেও আপনি দেখেছেন যে এটা মানে আমি বলেছি এবং আমার মানে দাবিতে আমি এটা বলেছি, আমি সম্মেলনে বলেছি যে আউটসোর্সিং প্রথা থাকতে পারে না, এটার কোনো যুক্তিকতাই নেই। সুতরাং আউটসোর্সিং প্রথা বিলুপ্তির জন্য আমি বাংলাদেশ সরকারের যে প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাকে আমি করজোড়ে মিনতি করছি যে আউটসোর্সিং প্রথাটা বিলুপ্তি করে তাদেরকে জাতীয়করণ বা আত্মীয়করণের মাধ্যমে নিয়ে আসার জন্য। ওকে, অসংখ্য ধন্যবাদ রফিক ভাই। আমিও চাই আপনাদের দাবি দেওয়া আদায় হোক এই সরকারের মাধ্যমে। থ্যাংক ইউ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি দীর্ঘক্ষণ সময় আমার মানে বক্তব্য শুনেছেন এবং আমার বক্তব্যগুলো নিয়েছেন, এই জন্য আমি আপনাকে অশেষ ধন্যবাদ এবং আপনাকে প্রশংসা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি দোয়া করবেন যে আল্লাহর রহমতে যাতে আমাদের দাবিগুলো, আমাদের যে কর্মচারীর যে মৌলিক দাবিগুলো, আমাদের যে হতাশাগুলো, এই হতাশাগুলো কাটিয়ে উঠে সকল প্রজাতন্ত্রের যে কর্মচারীর যে মনের আশা, এই আশাগুলো যাতে আল্লাহ পূর্ণ করেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনার সুস্বাস্থ্য কামনা করে এবং বাংলাদেশের সকল সরকারি কর্মচারী তথা বাংলাদেশ 17 থেকে 20তম গ্রেড সরকারি কর্মচারীদের আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে এইখানে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় দেশবাসী, আপনারা দেখলেন চতুর্থ শ্রেণীর কর্মচারীদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরে এই সাক্ষাৎকার। আপনারা এই বিষয়গুলা আপনারা অবগত হলেন। ধন্যবাদ সকলকে।